রাকিব, কি সমস্যা? কি হয়েছে তোমাদের বাসায়? চাচা বাসা থেকে ফোন দিছিল যে বলল আমার ছোট চাচাটা মারা গেছে, যার কথা আপনার কাছে মাঝে মধ্যে বলতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা সেই ছোট্টবেলা যখন কইতে যায় তখন আমার গালে কপালে চুমু দিয়ে বলে, বাবা তোর গাড়িতে চড়ার খুব শক্ত, যা তোর গাড়িটা নিয়ে আমি চলে আসবো। বাবা সেই যে গেল আর ফিরে আসলো না। তখন এই চাচাই আমাকে বাবার মতো লালন পালন করে বাবার কথা আমাকে ভুলিয়ে রেখেছিল। আজ সেই চাচাই চিরতরে বিদায় নিয়ে নিল, অথচ সেই চাচাকে একবারও দেখতে পারলাম না। বাবা রে, বিদেশ মানে যন্ত্রণা, আন্তর্জাতিক জেলখানা। এটা ঠিক আন্তর্জাতিক জেলখানা। যারা একবার বিদেশ চলে আসে এই জেলখানা থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভাড়া যায় না। যাওয়া যায় ঠিক, এদেশ থেকে চলে যাওয়া যায়, বাংলাদেশে গেলে আর এই সময়টা পাওয়া যায় না। একদিন এইভাবে সবাইকেই চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বাবা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা খুশির খবর আছে। রাফিনের তো আগামী 10 তারিখে ফ্লাইট করছে। আগামী 10 তারিখে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুশি হলাম বাবা। তো বাড়ির সবাই ভালো আছে নাকি? হ্যাঁ, আম্মু বাসা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এইমাত্র আম্মু আমার কলে জানাইলো যে রাফিনের আগামী 10 তারিখে ফ্লাইট করছে। সোহান, খাবার রেডি হয়েছে, আসো তাড়াতাড়ি। আচ্ছা বাবা, ঠিক আছে, খাবার খেতে যা। আচ্ছা, পরে কথা হবে। ওকে আব্বু, আসসালামু আলাইকুম। আমার তো এরকম না বুঝতো
হ্যালো, আসসালামু আলাইকুম। ফরমান, কোথায় আছো তুমি? রাফিনে আসছে রে তোমার কাছে? ঘুরতেছো? ও, আরে নিয়ে আসো, বাসায় আসো, কারণ আঁকাবাসা তো সমস্যা না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো আপু? খাইছিলেন? আলহামদুলিল্লাহ, ভাই সবাই ভালো আছে না? হ্যাঁ, সবাই। ঠিক আছে আপু, বসো এখানে, ঠিক আছে, বসো। রহিম চাচা, রাফিদকে চকলেট গিফট করলাম, সে নিতে যাচ্ছে না। জিজ্ঞেস করলাম তো কি হয়েছে ওর। কিরে বাবা, ওই চকলেট দিল, তুই চকলেট নিন না কেন? কি হয়েছে তোর? অন্যের কাছ থেকে যদি কিছু নেই, যদি মা যদি রাগ করে, শোন, ওই তোর বাইরে হয় ফরমান, ঠিক আছে? ওই যে দিছে, সমস্যা কি, তুই নেই। আর এই দেশে আসলে, প্রবাসে আসলে সবাই কারো কারো আত্মীয় স্বজন থাকলে কোনো কিছু দিলে নিতে হয়, তো নিয়ে নি। আচ্ছা। আপু, তোমার জন্য একটা বিশেষ গিফট আছে। কি গিফট রে বাবা? চোখটা বন্ধ করো। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল আপু, খেলা। গিফটটা কেমন লাগলো? মাশাআল্লাহ বাবা, দীর্ঘ 20 বছর পরে আমি আজকে আমার সন্তানের এই আদর পাইলাম। আমার কাছে এমন মনে হইতাছে সারা পৃথিবী দিল, পৃথিবীও যদি আইনা দেয় আমার কাছে, আমি এত খুশি হইতাম না, বা আকাশের চাঁদ দিল আমি এত খুশি হইতাম না বাবা। তোমার ভাই আমি যতটুকু খুশি হইছি। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সে হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাতদিন। আমি টাকার এক মেশিন, আমি টাকা।
এই তো আলহামদুলিল্লাহ। তো আব্বু জানাইলো যে তোর কোম্পানির নাকি কি সমস্যা হয়েছে। বন্ধু কিছু না, আর কি হয়েছে না বন্ধু, জ্বর আসছে একটু, আর কিছু না। এই জন্য আর কি কণ্ঠটা এরকম সকাল থেকে আর কি জ্বর। তো তোর আমি একটা লোকেশন দিয়ে দিতেছি, তুই সেই লোকেশন অনুযায়ী যা, ইনশাআল্লাহ তোর একটা নতুন ঠিকানা পাবে ওই জায়গায়। লোকেশন তোর হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। রাফি, কোথায় রে বাবা? একটু এদিকে আস তো। আব্বু একটু বাবা, তুমি রান্না করবে কেন? তোমাদের কাজের লোক নাই? আরে বাবা, এটা প্রবাস জীবন, এখানে কোনো কাজের লোক নাই। নিজের এই কাজ করে আয়া আবার নিজেদেরই পাক করে খাইতে হয়, সবকিছু নিজেরই করতে হয়। তুই তো নতুন আসছস, তো এখানে কিভাবে কাটতে হয় এগুলো শিখতে হইব। আর যদি অন্যের অপেক্ষা বসে থাকো তাহলে চলবে না বাবা। এই নে, এগুলো মাছের আলিশগুলা আলাদা কর, ঠিক আছে? এই যে দেখ কীভাবে করতে হয়। এই যে এইভাবে এইভাবে এদিকে ফলো তো, এই যে দেখো এইভাবে, হ্যাঁ? প্রত্যেকটা মাছের টুকরাকে এইভাবে এলসে গেলে আলাদা করে দিবা এইভাবে। এই আব্বু, এখানে তো মাছের আইস কাটা, মুড়ে দেখতাম আগে মাছের আইস ফলাইতো তারপর কাটতো। এখানে বাবা এইভাবেই কাটে। এখানে আগে আলিশ ওই মাছ কাটে, বরাবর মিলে থাকে তো ফ্রিজের মিলে, এর জন্য। আব্বু, বাসা শেষ। বাবা এক কাজ কর, এই ভিন্ডিগুলা কাটতে হইবে তো, কাইটে একটা প্লেটে রাখবো, প্লেট নিয়ে আসতে হইবে কিচেন রুমে। বসো। প্রথমে তেল গরম করবি, তারপরে যখন তেলটা গরম হয়ে আসবো তারপরে পেঁয়াজ, মরিচ, তারপরে এগুলো দিবি, ঠিক আছে? কিরে বন্ধু, তুই এইখানে? আমি কি সত্যি দেখতেছি নাকি? না বন্ধু, তুই সত্যিই দেখতেছ। তো কি অবস্থা, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে তুই কার লোকেশন দিছিলি আমারে? আচ্ছা, আমি কি তোরে অন্য কারো লোকেশন দিতে পারি? বল, জাস্ট সারপ্রাইজ ছিল এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা চল, রুমে চল। ওয়েট ওয়েট ওয়েট, একটু ওয়েট কর। এই যে আজকে থেকে এই যে এটা তোর বেড, এই জায়গায় থাকবি তুই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো
আলহামদুলিল্লাহ। তো বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। তোর কথা বলছিল বাসায়? ভালো হয়েছিল, বাড়ির সবাই একটু টেনশন আছে আর কি। তো আমি একটু ফ্রেশ এসে, ওকে? ওকে, অসুবিধা নেই, একটু বসে। সালামু আলাইকুম। কি খবর সোহেল? আচ্ছা, তা তুই তোর চাচার কাছে গেছিলি নাকি, না কখন যাবি? আচ্ছা আচ্ছা, গেছত গা তাইলে? হ্যাঁ, তো আর কি খবর ওইখানে? কি সমস্যা হয়েছে? আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, আল্লাহ কাউরে নিরাশ করে না। আমি দেখতেছি ব্যাপারটা, অসুবিধা নেই, একটু অপেক্ষা কর। ওকে ওকে, তো ভালো থাকিস, আমি কিছুক্ষণ পরে তোর আবার কল দিতেছি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। কি অবস্থা বন্ধু, মন খারাপ? না, এই তো ঠিক আছে। দেখতে মন খারাপ লাগে, কি হয়েছে, সমস্যা কি? সমস্যা বলতে কি, ওই সুহেল আমার সাথে ছিল, তো আসলে ব্যাপারটা হয়েছে কি, ওর চাচার কাছে উঠছে, এরকম অবস্থাতে যেই টাকাগুলো ছিল, এমনিতে গাড়ি ভাড়ার কিছু খরচ ছিল, তাছাড়া রুমে উঠতে যেই টাকাটা খরচ হয় আর কি। তো দেখা যায় রুম ভাড়া দিতে হয়, রুম ভাড়া দিছে। তো এরকম সময় ওর বাসা থেকে নাকি ফোন আসছে, ওর মা ভালো না, অসুস্থ। এরকম অবস্থাতে ঢাকা মেডিকেলে আর কি ভর্তি করা হয়েছে। তো দোয়া চাইলো আর বললো কিছু টাকা দরকার এই মুহূর্তে। আসলে আমি একটু অবস্থা খারাপ আর কি, দেখা যাক, ইনশাল্লাহ অসুবিধা নেই, আল্লাহ ভরসা। কি করা যায়? ওকে, দেখ। আমি দেখেন আজকে নতুন আসছি, কোথায় কেমন রাস্তা তা তো আমার জানা নেই। তোর কি লাগবে? তোর তোর রুমে উঠতে আমার অনেকটা প্রায় কষ্ট হয়েছিল এই লোকেশনের মাধ্যমে। তো আমি চাইতেছি ওরে কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করা হোক, এই বিকাশের মাধ্যমে ওরে কিছু টাকা পাঠাই দিই। তো আমার কাছে কিছু টাকা আছে। আচ্ছা, তোর কাছে কেমন টাকা আছে? আছে, আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। না, সমস্যা থাকলে আমার কর, সমস্যা না নাই। না, এতে অসুবিধা নেই, ইনশাল্লাহ আমার চলবে। আচ্ছা, তাহলে আমি টাকাটা এমনি পাঠিয়ে দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশে 15,000 টাকা পাঠানো দরকার, এখন কি পাঠানো যাবে? আচ্ছা, তাহলে আপনি বাংলাদেশে টাকাটা পাঠাই দেন, আপনি আমার বাসায় এসে টাকাটা নিয়ে যান আর কি, এখন জরুরি। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের ভিতরে টাকা পৌঁছে যাবো, টেনশন নিস না। চলো। আচ্ছা, তাহলে তুই হাত মুখ ধুয়ে তারপর কথা হইতেছে। ওকে, তো বন্ধু কইলো, বন্ধুর কাছে বলে টাকা আছে, ভানে ভাই পুরা কালি। বেশি টাকা দিলে বুঝছে যাইব। বন্ধু যাতে না বুঝতে পারে, এই ব্যবস্থাটি করাটা উত্তম। আচ্ছা, তোরা যে কোম্পানিতে ছিলি, কোম্পানির তোদের মূলত কাজ ছিল কি? আমার নামে কোম্পানিতে আসলে কাজ করতাম। আমরা কোম্পানিতে, যেই কোম্পানি, মানে কোম্পানিতে আর কি মুরগি লালন পালন করা হয়, ফার্ম আর কি। তো ওইখানে প্রায় আমরা ডিমের কাজই করতাম বেশি, ডিমের কাছিতে ডিম পাল হইতো। ডিমের কাজ? তোদের খাবার কেমন ছিল? খালি ডিমই খেতি নাকি অন্যান্য খাবারও দিত? কোম্পানির অবস্থা তো যা চলে তা দিই। তুই মজা করিস নাকি আমার সাথে?
আসলে কোম্পানি বলতে তারা জানে না আসলে কি কোম্পানি কেমন হয়। তারা বেশিরভাগ সময় আমাদেরকে মুরগি এবং ডিম দিত। আর ডিম খাইতে 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 কি অবস্থা, ডিমের মতো হয়ে গেছে শীতকালে। কি যে এক অবস্থা, ডিমের মতো শীতকালে গেছে বন্ধু, তোর তো পুরা জস লাগে। হাত মুখ ধুইলি টপিক কোন সমস্যা কি? আসলে বন্ধু কি বলবো তার আমি, এমন এক জায়গায় আমরা ছিলাম, সেইখানকার অবস্থা খুব ভালো ছিল, এরকম সুন্দর ছিল। তো দেখা যাইতো যে আমরা সপ্তাহে একবার ঘুরতে যাওয়ার সময় পাইতাম, তখন আমাদের ডিউটির বেতন মানে যে ডিউটিটা করতাম আসলে বেতন খুব কম ছিল, তো বেশিরভাগ সময় ওভারটাইম কাটাই দিতাম। তো এরকম অবস্থাতে সেলুন অনেক দূরে ছিল। আসলে চুল বার করলে তুই দেখতে পাবি আমার চুল এলোমেলো হয়ে রয়েছে, পরে তুই দেখা যাবে কি আমার সাথে ঠাট্টা করতে মজা করতে, এই জন্য আমি চুল বার করতে চাইতেছি না। না আমি চুল এখন বার করবো না। আগে তুই বল আমারে, আরে দেখি কোন, আগে তুই বল আমারে সেলুন কোথায় আছে। আচ্ছা সেলুনে যাবে, আগে চুলটা দেখি তোর কি অবস্থা। না না পরে দেখাবো। আচ্ছা দোস্ত এবার বলতে আমারে, এতক্ষণ ঠাট্টা মোট্টা যাই করছ, আসলে সেলুন কোথায় আছে? আমার চুলের হালত খুব ভালো না। সেলুন আশেপাশেই আছে, তবে তোর মাথাটা দেখা দরকার। আমার মাথা তুই দেখলে তুই পাগল হয়ে যাবি, আমি পাগল হইতাম না। আচ্ছা, এখন চল আমার সেলুনে যাওয়া। আচ্ছা কালই তো পাগল হওয়ার দরকার নাই, তুই আপাতত বিশ্রাম নে, কালকে সেলুনে যেমন চাও। আচ্ছা তোর এই পরিবেশ কেমন লাগতেছে আর কি, রুমের পরিবেশ? আসলে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তবে না আছে পরিবেশটা খুব শান্ত এবং খুব ভালো লাগতেছে আর কি। বন্ধু তুই তো লঙ্গিও দিলি না, কিছু দিলি না, এমনি সে দেখতাম। আচ্ছা কালই লঙ্গি ভালো লাগতো না, আপাতত ঘুমা। বন্ধু কি একটা আজব লাগার বিদেছিলাম, মনে কর সর্বদা মনে হইতো নিজেরে যেন আমি 3.5 হাত মাটির নিচে শুয়ে রয়েছি, মাথার উপরে সিট আরেক সিট, ভালো করে বসতে পারতাম না। কি এক অবস্থা, এখন অনেকটাই ভালো লাগতেছে। এতদিন বন্ধু রুমে ঢুকলে দেখতাম অনেকটা অন্ধকার, পুরো রুমে সিট দিয়ে বড় আছে। তো আমি খুব নিজের কাছে খুব খারাপ লাগতো, মানে এরকম এক পরিবেশ নিজের মানাইতে পারতাম না। তো এখানে আইসা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, এখানে আইসা আসলে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। ধন্যবাদ। বাসায় থাকতে কতই না বায়না ধরেছি, বাবা ল্যাপটপ না কিনে দিলে ভাত খাবো না, বাইক না কিনে দিলে বাসা থেকে চলে যাব, বন্ধুদের সাথে ঘুরতে যাব, 5,000 টাকা লাগবে। আমার আবদারে মা রেগে যেত আর বলতো তোদের জন্য বিদেশি মাটিতে কষ্ট করে জীবনটা শেষ করে দিল। তখনও বুঝতাম না এই কথার মানে। তবে আব্বুকে বলার সাথে সাথে বলতো কবে লাগবে তোর বাজান, আগামী মাসের শেষে দিলে হবে তো। একটু বোঝার চেষ্টাও করিনি তখন এই টাকাগুলো উপার্জন করতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম করে এই কাঠফাটা 45 ডিগ্রি রোদ বালু জ্বর অপেক্ষা করে আমাদের আবদারগুলো পূরণ করছে। এত টাকা দিয়ে 3 বোনকে বিয়ে দেওয়ার পরও আমার আবদারগুলো হাসি মুখে পূরণ করতো। আব্বু তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো? রে বাবা, সকাল থেকে দেখছি তোর মনটা যেন আনমনা হয়ে আসছে, কারণ কি হয়েছে তোর? নিশ্চয়ই দেশের কথা মনে হইতেছে না, না বন্ধু বান্ধবের কথা মনে করছে? রে বাবা। আব্বু তোমাকে একটা কথা বলি, আব্বু বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? ধুর পাগল, বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? হঠাৎ তুই এই প্রশ্ন করলি, কি হয়েছে? আব্বু বাসায় থাকতে আমি যা আবদার করছি তুমি তাই পূরণ করছো। আব্বু আমি তোমারে অনেক কষ্ট দিছি, আব্বু তুমি আমারে মাফ করে দাও। ধুর পাগল, পিতার কাছে তো সন্তানই চাবে, এটাই তো স্বাভাবিক। পিতামাতার ঋণ কি কখনো শোধ করা যায়? এটা কি সম্ভব? আমাদের যখন বয়স হয়ে যাবো গা, তোরা শুধু আমাদের সেবা করিস, এটাই একজন পিতা সন্তানের কাছে চাওয়া।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো আপু? আলহামদুলিল্লাহ আব্বু। আব্বু যে জন্য ফোন দিয়েছিলাম যে 2 দিন যাবৎ শুনতেছি যে আউট পাস দিছে, তো দেশে যাওয়ার কোনো একটা ব্যবস্থা করলে ভালো হয় না? ইনশাআল্লাহ দেখি, আমিও তো শুনতেছি যে 2 দিন ধরে শুনতেছি যে আউটপাস দিছে, তো দেখি যদি আউটপাস দেয় তাহলে ইনশাআল্লাহ আমি যাব। তবে রাফিনও তো কেবল নতুন আসলো, এটা তো একটা ব্যবস্থা করে যেতে হয়, কারণ এই নতুন মানুষ কি করব, কার সাথে কাজে যাবে। কারণ বিদেশের ব্যাপার তুমি তো ভালো করেই জানো, প্রবাসে কারোর সাথে নতুন অবস্থা পরিচিত নাই। তো প্রমাণ আছে, দেখা যাক প্রমাণে যদি আর একটু হেল্প করে তাহলে। আচ্ছা আব্বু, তো ঠিক আছে, আমি দেখি এদিকে চেষ্টা করি। ওকে, তাহলে রাখি। আসসালামু আলাইকুম। আপু একটা কথা বলি, এখন দেশে যাও, বিশ্রাম নাও, আর আমাদের জন্য একটু দোয়া করো, বাস এটুকু যথেষ্ট, আর কিচ্ছু চাই না। ঠিক আছে বাবা, দেখি আমি কালকেই যাই দূতাবাসে, যাই দেখি ওখানে আউট পাস যদি দেয় তাহলে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপু সাবধানে যেও, খাবার ঠিক মতো খেও, আমাদের জন্য চিন্তা করো না, বাস দোয়া করো। আলহামদুলিল্লাহ বাবা, ঠিক আছে, আমিও তোদের জন্য দোয়া করি, তোরাও আমার জন্য দোয়া করিস, আমি যেন ঠিক মতন বাসায় যাই বুঝতে পারি। রাফি, ফরমানকে দেখতেছি না, ফরমান কোথায় গেছে? ফরমান ভাই না রিয়াদের বাইরে গেল, তোমার না বইলে গেল। ওহো, আমি তো ভুলেই গেছি। আপু এই যে তোমার প্রেশার ওষুধগুলো ঠিক মতো খাইবা, আর না খেলে কিন্তু আমি আম্মুর কাছ থেকে খবর নেব। ঠিক আছে বাবা, আমি ঠিক মতো খাবো, তুই কোনো টেনশন করিস না। বাবা শোন, আমি তো চলে যেতেছি, তুই এখানে সবার সাথে মিলেমিশে করে থাকবি। তোর ফরমান ভাই যদি আসে, তোর ফরমান ভাই যেভাবে চলার জন্য বলবো ঠিক ওইভাবেই চলবি, ঠিক আছে বাবা? তুমি চিন্তা করো না। আর বিলা সবার সাথে মিলেমিশে করে থাকবি, ঠিক আছে? কারণ এটা প্রবাস জীবন, প্রবাস জীবন। আমি দীর্ঘ 20 বছর প্রবাসে ছিলাম, আমি জানি, ঠিক আছে? তুই কেবল নতুন আসছস, এখানে পরিবেশের সাথে তুই মিলাই নিবি। শোন, তোর ফরমান ভাইয়ের সাথে কখনো বেয়াদবি করবি না, আর কারোর সাথে ঝগড়াঝাটি করবি না। আমি জন্য কখনো শুনতে না পাই যে কারোর সাথে ঝগড়া করছো। আচ্ছা আপু, ফরমান ভাই যেভাবে বল ইনশাআল্লাহ আমি ঠিক সেভাবেই চলার চেষ্টা করবো, তুমি টেনশন করো না। ঠিক আছে বাবা, আমি এখন চলে যাব। তুই এইভাবে কাঁদিস না ভাই, তুই যদি এইভাবে কাঁদিস তাহলে রাফিনকে কে বুঝাবে বল? তুই এইভাবে কাঁদিস না ভাই, তুই এইভাবে কাঁদতে পারিস না ভাই, রাফিনকে কে বুঝাবে তুই বল? এইভাবে কাঁদিস না ভাই, এইভাবে কাঁদলে আমরা সহ্য করতে পারি না। এখানে কেউ নাই, এখানে কেউ নাই, তোরা কে বুঝাবে বল? এখানে আমরাই, কেউ কারো না ভাই, বুঝতো? শান্ত হ, তোর চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। উঠ, উঠ। আব্বু অনেক ছোট দেখতে চলে গেছিল বিদেশে, এখন আব্বুকে ঠিক মতো দেখতেও পারিনি। এখন ঠিক মতো না দেখতে দেখতে আব্বু চলে গেল। আমরা এতে পাই গেলাম রে বন্ধু, আমরা এতে পাই গেলাম। শান্ত হ বন্ধু, শান্ত হ।
একটু শান্ত হ, নিজের একটু বুঝা। তুই সব কিছু বুঝিস, নিজের একটু বুঝা, একটু শান্ত হ। বাবা ও বাবা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল। সব দেখ এইভাবে কাঁদলে চলবে, নিজের শান্ত করতে দিন দিন হয়ে যায়। তোর কি অবস্থা, তুই কিভাবে নিজের শান্ত করতে? দেখ আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি, নিশ্চয় আল্লাহ তাআলা কষ্টের সাথে রাখছেন স্বস্তি। দেখ ভাই, আল্লাহ তো অনেক কষ্ট দিয়েছে, আবার এই কষ্ট আল্লাহ সমাধান করবে, কষ্টের সমাধান অবশ্যই আল্লাহ রাখছে। দেখো মৃত্যুর সাথে কিন্তু সবাই দুঃখ করতে পারে, তাই আমরা যেন এই বিষয়ে আমরা সবাই জানি, আমরা সবাই জানি, এই জন্য নিজেরা শান্ত করো। তুমি ভাই, তুমি এই বিষয়ে আমাদের ভালো জানো, নিজেরা